দুর্নীতি দমন ব্যুরোকে দুর্নীতি দমন কমিশন করা হয়েছে। আবার কমিশন করার পরে কিন্তু ব্যুরোকে যেভাবে ব্যবহার করা হতো তার চেয়ে তো খারাপভাবে ব্যবহার করা হয়েছে কমিশনকে। মানবাধিকার কমিশন নামমাত্র করা হয়েছে, আজীব যেটা সরকারের একটা ইনস্ট্রুমেন্ট। কোন মানবাধিকারকে সে লঙ্ঘন মনে করবে আর কোন মানবাধিকারকে সে পাশ কাটিয়ে চলবে। মানবাধিকার কমিশনের দায়িত্বই হয়ে দাঁড়ালো ফ্যাসিস্টের মানবাধিকার লঙ্ঘনের সমস্ত ঘটনাকে আন্তর্জাতিক বিবেকের কাছ থেকে আড়াল করার জন্য মানবাধিকার কমিশন হয়ে গেল এটাকে এনওসি দেওয়ার একটা অথরিটি। আমি প্রথমে খুব আনন্দিত যে অনেক বিলম্বে হলেও আপনাদের একটা পেশাদারিত্বের ক্ষমতা সহ আপনাদের মধ্যে একটা আপনারা অ্যাসোসিয়েশন ডেভেলপ করতে পেরেছেন, এবং আমি মনে করি যে এটা মন্ত্রী হিসাবে এই সেবা দেওয়ার জন্য, তথ্য সেবা দেওয়ার জন্য আমার যে সামগ্রিক পরিকল্পনা, এই পরিকল্পনার ক্ষেত্রে আপনাদের এই উদ্যোগ আমাকে আরো অনেক বেশি, মন্ত্রণালয়কে অনেক শক্তিশালী করবে, ব্যক্তিগতভাবে আমারও পরিকল্পনাগুলিকে অনেক বেগবান করবে। কেননা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই যত বেশি সমস্যাটা বোঝার জন্য ডায়াগনোসিসের মধ্যে গিয়েছি, তত বেশি আমরা আবিষ্কার করেছি যে গণমাধ্যম ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সকল পক্ষেরই একটা ধারণাগত ঘাটতি আছে, এবং এটা এখনো এক ধরনের উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু চলছে। যিনি গণমাধ্যম এন্টারপ্রেনার হচ্ছেন তার মধ্যেও কেবল উচ্ছ্বাস, বিনিয়োগ, প্রভাব প্রতিপত্তি ইত্যাদির কারণে এটাকে ঘিরে সংশ্লিষ্ট সকল মহলের মধ্যেই কেবল উচ্ছ্বাসটাই কিন্তু প্রধান। কিন্তু এরকম একটা আধুনিক সভ্যতার প্রয়োজনীয় উপাদানকে কিভাবে প্রাতিষ্ঠানিক চরিত্র দিতে হয়, এই উদ্যোগ অথবা এই চিন্তাটা কোনো অংশীদারদের পক্ষ থেকেই তেমন একটা কিন্তু নেওয়া হয় নাই। অবশ্যই সরকার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশীদার, কারণ সরকারই হচ্ছে প্রধান সেবক, এবং এটা এমন একটা জগৎ যেই জগতে অবশ্যই সরকার নিজেও একজন অংশীদার এবং অন্যরাও অংশীদার। ফলে এর ব্যবস্থাপনাটা হতেই হবে এমনভাবে সরকারকে, একদিকে যেমন নিজে একজন প্লেয়ার হিসাবে তার দায় দায়িত্ব পালন করতে হবে, অপরদিকে অন্যান্য প্লেয়ারদের জন্য একটা ফেয়ার গেম প্লে করার রেসপন্সিবিলিটি কিন্তু সরকারকে নিতে হবে। যেমন নির্বাচন কমিশন গঠন করার, এটাকে পরিচ্ছন্ন রাখা, এটাকে প্রাতিষ্ঠানিক করা, এটাকে শক্তিশালী করা, বেনিফিট কিন্তু দেশের, রাষ্ট্রের, জাতির। এবং যিনি সরকারে আছেন, ধরেন আমরাও যদি আজকে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করার মতো কাঠামো তৈরি করি এর নিয়োগ প্রক্রিয়াতে, তার মানে কিন্তু ইনফ্যাক্ট মানে আমি কিন্তু যাতে চুরি করতে না পারি, ক্ষমতাকে ব্যবহার করতে না পারি, আমি তো আমার বুদ্ধি কাজ করলাম, মানে অসুস্থ রাজনীতির বুদ্ধি কাজ করলাম, বাট চূড়ান্ত অর্থে বেনিফিটটা কে পেল? জনগণ পেল। ফলে গণমাধ্যমের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে এমন একটা জগৎ যেখানে যেহেতু অংশীদারের সংখ্যা অনেক বেশি, ফলে এই অংশীদারদেরকে সহ এই পুরো প্রক্রিয়াটা চলমান রাখার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য একটা কোয়ার্সি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে। আধুনিক সভ্যতা পরিচালনা করার ক্ষেত্রে এর কিন্তু কোনো বিকল্প নাই। এই কাজটা কখনোই করা হয়নি বলে আমার কাছে মনে হয়েছে, বরঞ্চ সরকারের অতীতের সবসময় দৃষ্টিভঙ্গিটা ছিল নিয়ন্ত্রণটাই বোধহয় প্রধান, কে কত নিয়ন্ত্রণ করতে পারে সেটাই প্রধান। মালিকের ক্ষেত্রে মনে হয়েছে তার প্রফিট, যদি প্রফিট নাও আসে, যেহেতু দুর্বল রাষ্ট্র কাঠামো, ফলে প্রভাব বিস্তার করার জন্য হলো একটা গণমাধ্যম দরকার। অন্যত্র অবৈধ আয় আছে, সেটাকে পাহারা দেওয়ার জন্য হলো একটা গণমাধ্যম দরকার। বেকারত্বের কারণে এই ধরনের অনিয়মকে মেনে নিয়েই এক ধরনের সাংবাদিকতার জগতে একদল তরুণ প্রবেশ করেছেন যাত্রালগ্ন থেকে। তারা অনেকে এখন পরিণত হয়েছেন, ম্যাচিউর হয়েছেন। আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী দীর্ঘদিনের, ফলে আমাদের চোখের উপরেই কিন্তু ঘটনাগুলি ঘটেছে, এবং একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে এই পরিবর্তনের জটিলতা, গতি প্রকৃতি সম্পর্কে আমি কিছুটা সচেতন। ফলে এর আপাত দৃশ্যমান ব্যাপারটাও যেমন তো সবাই আমরা বুঝি, তেমনি এর ভিতরের জটিলতাটাও কম বেশি যারা বোঝেন, আমি নিজে তার সেরকম একজন ছাত্র।
আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সব পত্রিকা সম্পাদকদের যে এডিটর্স কাউন্সিলের ওনার সৌজন্য সাক্ষাৎ হবে, এর আগে নবাবের সাক্ষাৎ হয়েছে, এরপরে হয়তো টেলিভিশন মালিকরাও কথা বলবেন। আপনারাও আপনাদের যেহেতু একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, আপনারা নিশ্চয়ই আশা প্রত্যাশা ব্যক্ত করবেন বা আগ্রহ ব্যক্ত করবেন ওনার সঙ্গে মত বিনিময় করার। আমরা এই মত বিনিময় পর্বগুলি সমস্ত অংশীদারদের সঙ্গে সঙ্গে যদি শেষ করে ফেলতে পারি, তারপরেই কেবলমাত্র আমরা একটা কনসেনসাসের ভিত্তিতে একটা গ্রহণযোগ্য, নিরপেক্ষ, দক্ষ কমিশনের দিকে আমরা যেতে পারবো। এই লক্ষ্যে যাওয়া ছাড়া আর কোনো যদি সমাধান কারোর কাছে থাকে আমরা শুনতে পারি, তবে আমাদের জানা মতে এর চাইতে আর কোনো লক্ষ্য আর কিছুই নাই। এই একটাই লক্ষ্য হতে পারে। হ্যাঁ, কমিশন গঠন করার প্রক্রিয়াটা কিভাবে কত হতে পারে, কিভাবে সে স্বাধীনতা চর্চা করবে, তার আর্থিক স্বাধীনতা কিভাবে হবে, সে পাবলিক মানি কিভাবে নিবে, সেটা সে কিভাবে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে। কমিশন নিজে একটা কোয়ার্সি জুডিশিয়াল অথরিটি হলেও তাকেও তো আবার একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকতে হবে, কারণ তাকে যে এম্পাওয়ারমেন্ট করা হবে, সেই এম্পাওয়ারমেন্ট যে সে মাস কমিউনিকেশনের, মাস মিডিয়ার ফ্রিডম এবং রেসপন্সিবিলিটিকে এনশিওর করার জন্য সে প্রপার মেকানিজমটা করতে পারছে কিনা, এটার নামে সে কোনো ধরনের কোনো আবার কর্তৃত্বের মধ্যে যাচ্ছে কিনা। নামে কমিশন, বাট আসলে দেখা গেল যে একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেল, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্ট। যেমন আমাদের দেশে তো আমরা দেখেছি দুর্নীতি দমন ব্যুরোকে দুর্নীতি দমন কমিশন করা হয়েছে, এবার কমিশন করার পরে কিন্তু ব্যুরোকে যেভাবে ব্যবহার করা হতো তার চেয়ে তো খারাপভাবে ব্যবহার করা হয়েছে কমিশনকে। মানবাধিকার কমিশন নামমাত্র করা হয়েছে আজিব, যেটা সরকারের একটা ইনস্ট্রুমেন্ট। কোন মানবাধিকারকে সে লঙ্ঘন মনে করবে আর কোন মানবাধিকারকে সে পাশ কাটিয়ে চলবে। মানবাধিকার কমিশনের দায়িত্বই দাঁড়ালো ফ্যাসিস্টের মানবাধিকার লঙ্ঘনের সমস্ত ঘটনাকে আন্তর্জাতিক বিবেকের কাছ থেকে আড়াল করার জন্য মানবাধিকার কমিশন হয়ে গেল এটাকে এনওসি দেওয়ার একটা অথরিটি। তো ফলে এই বিষয়গুলি কিন্তু গণমাধ্যমের প্রধান অংশীদার হিসাবে আপনাদের বিষয় এবং আপনাদের সকলের বুঝ ব্যবস্থার মধ্যে এটা আসা দরকার, এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি এটা বোঝা এক জিনিস, আর পেশাগতভাবে সকলে মিলে বোঝা কিন্তু আর এক জিনিস। এবং সেই বিবেচনায় টেলিভিশন এডিটর্স কাউন্সিলের এই জন্মটা আমি মনে করি এটা আপনার একটা ঐতিহাসিক কাজ।